নমস্কার, এই সময় অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সৈকত। আজ বিকেলের পর নজিরবিহীন ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা বুধবার জানিয়ে দিলেন যে 2010 সাল থেকে 2010 সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেটকে বাতিল বলে ঘোষণা করা হলো এবং সঙ্গে সঙ্গে মাথায় আসতে শুরু করে যে তাহলে ওবিসি রিজার্ভেশনের জন্য যারা চাকরি পেয়েছেন তাদের কি চাকরি চলে যাবে? না, যারা চাকরি পেয়ে গেছেন বা যারা সরকারি ক্ষেত্রে চাকরি বা সুযোগ সুবিধা ভোগ করছেন সেটা বহাল থাকবে, কিন্তু নতুন করে আর এই ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে কোনো সরকারি চাকরি বা সুযোগ সুবিধা নেওয়া যাবে না। কিন্তু কেন হঠাৎ করে রাজ্যের হাইকোর্ট এত বড় একটি ঘোষণা করলো, যেখানে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটধারী 5 লক্ষ মানুষ যারা কিন্তু তাদের সার্টিফিকেট থাকলেও সেটা কার্যত শুধু কাগজে পরিণত হয়ে রইল। এটা জানার জন্য আপনাদেরকে চলুন আগে প্রতিবেদন দেখাই, দেখুন। ভোটবঙ্গে ওবিসি সংরক্ষণে বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। ওবিসি শংসাপত্রের বৈধতা নিয়ে মামলায় বুধবার কলকাতা হাইকোর্ট সরাসরি তৃণমূল সরকারের কথা বলেনি। এদিন হাইকোর্টের পর্যবেক্ষণ, 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি হয় এবং সেই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসি এ। 2011 সালে ক্ষমতায় আসে মমতা সরকার। 2010 সালে তৈরি হওয়া শ্রেণী সংক্রান্ত রিপোর্ট ছাড়াই চূড়ান্ত তালিকা তৈরি করে রাজ্য। প্রণয়ন করা হয় নতুন আইনও। সেই তালিকা যথাযথ আইন মেনে তৈরি হয়নি। এরপরেই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের নির্দেশ, 2010 সালের পর তৈরি হওয়া সমস্ত শংসাপত্র বাতিল। ওই শংসাপত্র কোনোভাবেই কোথাও আর ব্যবহার করা যাবে না। যারা ওই শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়েছেন বা পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। WBBC WC কে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবেন। দেখুন, আমাদের সংবিধান ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পারমিট করে না, কিন্তু দেখা গেছে যে কোনো আইন না মেনে তৃণমূল সরকার বেআইনিভাবে 93 সালের আইনের বিরুদ্ধে গিয়ে এই সংরক্ষণ করেছে, যাতে দেখা গেছে যারা প্রকৃত সংরক্ষণের দরকার, যারা প্রকৃত ব্যাকওয়ার্ড, তারাই সংরক্ষণ পায়নি। হাইকোর্টের রায়ে শুরু রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি গোটাটাই বিজেপির রায়। ওই রায় মানেন না চড়াসুর মুখ্যমন্ত্রীর। কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। বিজেপির রায় এটা আমরা মানব না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। সাহস কত বড়! সংবিধানে কাঠামোর মধ্যে থেকে এই ওবিসি রিজার্ভেশন করা হয়েছে। সুতরাং তোমরা কে? পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরাও। ये मामला मूलतः वहां से हुआ है कि 118 मुस्लिम जातियों को बिना किसी प्रोसेस, पिछड़ेपन के सर्वे वगैरह के बगैर ममता बनर्जी ने ओबीसी का रिजर्वेशन दे दिया। ममता बनर्जी पिछड़े वर्ग के रिजर्वेशन के ऊपर अपने वोट बैंक के लिए डाका डालकर वो रिजर्वेशन मुस्लिम जातियों को देना चाहती है। তথ্য সংগ্রহ করে লিস্ট করেছে, তাই সেটা বৈধ। পরবর্তীকালে যেগুলো করেছে সেগুলো তো সম্পূর্ণ বেআইনিভাবে কাজ হয়েছে। তো 2011-এর পর তো কোনো প্রশাসনিক সিদ্ধান্তই খুব আইন মতো হয় না। 1993 সালে তৈরি হওয়া কমিশন প্রণোদিত আইনে সংবিধান মেনে স্পষ্ট বলা হয়েছিল ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ করা হবে না। অভিযোগ, 2011 সালে যে সংরক্ষণ তালিকা তৈরি হয় তা এই নিয়ম মানেনি। নির্বাচন চলাকালীন কিন্তু একটা বড় ধাক্কা রাজ্যের, সেটা বোঝাই যাচ্ছে। তৃণমূল সরকারের রুজু করা যে ওবিসি সার্টিফিকেট তা সম্পূর্ণ বেআইনি জানিয়ে দিয়েছে হাইকোর্ট। এই অবস্থায় রাজ্য সরকার কি পরবর্তী পদক্ষেপ নেয় সেদিকেই এখন নজর থাকবে সকলের।
ক্যামেরায় সৌমেনের সঙ্গে সুদীপ্ত চট্টোপাধ্যায়, এনকেটিভি বাংলা, কলকাতা। আমি সরাসরি আলোচনায় আসবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন আমি পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, রয়েছেন সুপ্রিয় ঘোষ, বিজেপি মুখপাত্র, রয়েছেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা, প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার, আজিজুল বিশ্বাস, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক, এবং রিতেশ বসাক, সিপিআই নেতা। আমি প্রথমেই প্রদীপ্ত তোমার কাছে চলে আসতে চাইবো অনুষ্ঠান শুরুতেই। নিঃসন্দেহে ভোট চলাকালীন হাইকোর্টের এই রায় তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় চিন্তার কারণ। এটা দুটো আসপেক্ট রয়েছে। এক হচ্ছে অমিত শাহর বক্তব্য ধরে নিলে 118টি মুসলিম সম্প্রদায়কে আইন বহির্ভূতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পর ক্ষমতায় আসার পর ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছিলেন, যেটাকে আদালতের ডিভিশন বেঞ্চ বলছে যে এটা বেআইনি। 1993 সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের যে আইন সেটাকে মানা হয়নি। এটা একটা পার্ট। 2 নম্বর হচ্ছে অমিত শাহর বক্তব্য যদি ধরে নিই, তিনি বলছেন যে মুসলমানদের একেবারে ভোট ব্যাংকের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় 118টি মুসলমান সম্প্রদায়, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ওবিসি এ এবং ওবিসি বি, এই দুটো ক্যাটাগরিতে 118টি মুসলমান সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। আমি এই দুটো প্রসঙ্গে জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রত্যেক দিন নিয়ম করে তারা বলছেন সভা সমিতি মিটিং মিছিল থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপিসমেন্ট পলিটিক্স করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের তুষ্টিকরণের রাজনীতি করেন, সেখানে তো একটা একেবারে আদালতের সবুত তাদের হাতে চলে এলো। এটা কি কোথাও তৃণমূলের একটা বিরাট চিন্তার কারণ, বড় সেটব্যাক, পলিটিক্যাল সেটব্যাক? আমি তোমার কথা সম্পূর্ণ শুনতে পাইনি, তবুও যেটুকু বুঝতে পেরেছি তার ভিত্তিতে আমি বলার চেষ্টা করছি। দেখো, যে কেউ এখন প্রেস ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়াতে চলে গিয়ে সে বলে মানে প্রশ্নটা করুক যে মুসলিম ওবিসি ইন ইন্ডিয়া স্টেট ওয়াইজ, মুসলিম ওবিসি ইন ইন্ডিয়া স্টেট ওয়াইজ, সেখানে 24শে আগস্ট 2010 একটা লিস্ট বেরোবে। সেই লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে মোট সেই সময়ের 30টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 22টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে, সেখানে বিজেপির রাজ্যও রয়েছে, মুসলিমদের ওবিসি দেওয়া হয়েছে। এবং যে পলিসিতে দেওয়া হয়েছে সেই পলিসির কনটেক্সটেই অন্তর্বর্তী কমিটির রিপোর্ট করা হয়েছিল বামপন্থী আমলে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যে ঘটনাক্রম আমরা দেখতে পারলাম তাতে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে লঙ্ঘন করা হয়েছে। কেন প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে লঙ্ঘন করা হয়েছে যে রায়ের এসছে এখানে, তার কারণ হচ্ছে ম্যাক্সিমিন পলিসিটাকে এরা ধরেনি। ম্যাক্সিমিন পলিসি মানে ম্যাক্সিমাম অপরচুনিটি টু দা মিনিমাম পিপল, এটা একটা জাস্টিসের থিওরি এবং এই থিওরিটা সব জায়গায় অ্যাপ্লিকেবল হয়, যেটা ভারতের সংবিধানের 14 নম্বর ধারার অনুসারী। ভারতের সংবিধানের, এটা 4 নম্বর পয়েন্ট, ভারতের সংবিধানের যে 14 নম্বর ধারা, সেই 14 নম্বর ধারায় পরিষ্কারভাবে বলছে আইনের চোখে সমান এবং আইন কর্তৃক সমানভাবে সংরক্ষিত, অর্থাৎ যে যেমন তাকে আইনের চোখে তেমন ভাবে দেখতে হবে। এই কারণেই ওই 361 ধারার পিছনে লুকাচ্ছিলেন রাজ্যপাল, মানে আইনের চোখে সমানভাবে সংরক্ষণের ব্যবস্থাটা বা আইনের চোখে সমানতা, দুটো দিক রয়েছে। এইখানেই ডিউ প্রসেস অফ ল এর কনটেক্সট আছে, যেটা পরের প্রসঙ্গ। এই ডিউ প্রসেস অফ লয়ে এটা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে পেয়ে যাবে। এবং এই যে 24শে আগস্ট 2010 যে উদাহরণ দিলাম, যেটা এখনো প্রেস ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়াতে আছে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে আছে, সেটা দেখলে যে কেউ বুঝে যাবে যে এই যে মুসলিমদের জন্য ওবিসি করা হয়েছিল, সেখানে খানিকটা অ্যাড করতে হবে খ্রিস্টানদের ক্ষেত্রেও এখানে কিন্তু অ্যাপ্লিকেবিলিটি আছে, অর্থাৎ খ্রিস্টানদের ব্যাপারেও এখানে বলা হয়েছে, অর্থাৎ মাইনরিটিদের যেভাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে এখানে এই রায়ে, সেখানে বিজেপির একটা এখানে প্রদীপ্ত শুধু মাইনরিটি নয়, অমিত শাহ স্পেসিফিক্যালি বলছেন যে শুধুমাত্র 118টি মুসলমান সম্প্রদায়কে সুবিধা করে দেওয়া হয়েছে এই দুটো ক্যাটাগরির মাধ্যমে। মুসলমান সম্প্রদায়, সেইটাই তো বললাম যে এরা বাকিটাকে দেখাতে চাইছে না। এদের অবজেক্টিভটা হচ্ছে হিন্দু মুসলিম,
এদের অবজেক্টিভটা হচ্ছে তপশিলি জাতি, উপজাতি এবং মাইনরিটিদের মধ্যে ভাগ করে দেওয়া। এবং সে কারণে যখন হরিয়ানা থেকে শুরু করে কর্ণাটক সব জায়গায় তপশিলি জাতি উপজাতিদের বিরুদ্ধে, ওই যে রাম চরিত্র করেছিলেন অরুণ গোভিল, মনে আছে? সেই অরুণ গোভিল তো বিজেপির হয়ে লড়াই করছে, সে তো বলেছে এসসি এসটি সমস্ত সংরক্ষণ তুলে দেবো, সেই নিয়ে মহা মারপিট লেগে গেছে ওদের মধ্যে। চারজন, একজন হেগড়ে বলে একজন অনন্ত কুমার হেগড়ে এমপি, তিনিও একই কথা বলেছেন। এর ফলে তাদের মধ্যে সমস্যা হয়েছে। তারপরেই নরেন্দ্র মোদী মাঠে নেমেছেন মে মাসের 1 তারিখ, একদম পয়লা মে, লেবার ডে। সেইখানে পরিষ্কার বললেন যে না, আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমরা তপশিলি জাতি এবং উপজাতির সংরক্ষণ কেড়ে নিয়েছে। আরে বাবা, 10 বছর ধরে যারা চাকরি পেয়েছে, কোথায় তপশিলি জাতি উপজাতির সংরক্ষণ কেড়ে নিয়েছে? তথ্য দিয়ে দেখাও তো, তথ্য দিয়ে দেখাও। আর এর মধ্যে তো অনেকে চাকরি পেয়েছে যারা বিজেপি পর্যন্ত করে, যারা আরএসএস পর্যন্ত করে। আচ্ছা, আমি দুটো বক্তব্য শোনাই, আমি প্রদীপ্ত, তুমি বলছিলে না কোথায় কেড়ে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আজকে এরকম একটা রায় আসবে, সেটা কি মুখ্যমন্ত্রী গতকালই অনুধাবন করতে পেরেছিলেন? আমি জানি না, কোন সংবাদ মাধ্যমে কালকে এটা নিয়ে খবর হয়নি, কারণ হওয়ার কথাও নয়। স্বাভাবিকভাবেই আজকে যখন এই ঘটনাটা সামনে এলো, হাইকোর্টে এত বড় একটা সিদ্ধান্ত সামনে এলো, তখন আমরা আর্কাইভ থেকে খুব বেশি দূরে যেতে হয়নি, গতকালই মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য আমি খুঁজে পেলাম, যেখানে মুখ্যমন্ত্রী গতকালই বলেছিলেন সংখ্যালঘুরা এসটি এসসি ওবিসিদের সংরক্ষণ কেড়ে নেবে, যেটা বিজেপি বলছে সেটা সর্বৈব মিথ্যে। গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন। আজকে তো তিনি একটা তার অবজারভেশন দিয়েছেন, তিনি রায় বাতিলের পর বলেছেন বিজেপির রায় মানি না, অমুক তমুক ইত্যাদি বলেছেন, কিন্তু গতকাল আসল প্রতিক্রিয়াটা দিয়েছিলেন, একটু শোনাই। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই চলে যাবে, একমাত্র মোদি থাকবে, আর মোদির কয়েকটা গুন্ডা থাকবে, আর দেশে কেউ থাকবে না। আর আজকে ভয় পেয়েছে, তাই মিথ্যে কথাটা আগে বলছে যে মুসলিমরা নাকি তপশিলীদের সব সংরক্ষণ কেড়ে নেবে। হয় কখনো এটা? একেবারে বাজে কথা। মুসলিমরা আপনার সংরক্ষণ করবে কেন? এটা আপনার সাংবিধানিক অধিকার তপশিলীদের, তার কারণ এটা বাবা সাহেব আম্বেদকর সংবিধানে করে গেছে। কেউ কারো অধিকার কাটতে পারে না। আর সংখ্যালঘুরা এই কাজ করবে, আপনারা এটা বিশ্বাস করেন? এটা কখনো হতে পারে না। আমরা সবাই কি মরে গেছি? হিন্দু হিন্দুর মতো চলবে, মুসলিম মুসলমানের মতো সম্মান পেয়ে চলবে, তপশিলি তপশিলির মতো চলবে, আদিবাসী আদিবাসীর মতো চলবে। মনে রাখবেন, প্রত্যেকের একটা ইজ্জত আছে। এবার আপনাদেরকে শোনাবো অমিত শাহ আজকে কর্ণাটক এবং তেলেঙ্গানার প্রসঙ্গ টেনে এই ওবিসির রিজার্ভেশন বাতিল নিয়ে কংগ্রেসের কর্ণাটক তেলেঙ্গানার প্রসঙ্গ টেনে একটি বক্তব্য রেখেছেন। কেন শোনাচ্ছি, এগুলো খুব ইম্পর্টেন্ট, শুনুন। ये मामला मूलतः वहां से हुआ है कि 118 मुस्लिम जातियों को बिना किसी प्रोसेस, पिछड़ेपन के सर्वे वगैरह के बगैर ममता बनर्जी ने ओबीसी का रिजर्वेशन दे दिया। कोई कोर्ट में गया, कांग्रेस तेलंगाना और कर्नाटक में ओबीसी के रिजर्वेशन पर डाका डाला। अब ममता बनर्जी ने ओबीसी के रिजर्वेशन पर डाका डाला। पिछड़ा वर्ग एससी एसटी का रिजर्वेशन छीनकर ये लोग अल्पसंख्यकों को और विशेषकर मुसलमानों को देना चाहते हैं। भारतीय जनता पार्टी इसका सख्त विरोध करती है, क्योंकि धर्म के आधार पर संविधान कोई परमिशन नहीं देता किसी भी धर्म के आधार पर आरक्षण की, रिजर्वेशन की। तो भारतीय जनता पार्टी इसका घोर विरोध करती है। আমি সুপ্রিয় ঘোষের কাছে আসতে চাইবো। সুপ্রিয়, তুমি জানো যে প্রধানমন্ত্রী গত কয়েকদিন ধরে বলে যাচ্ছেন যে ইনহেরিটেন্স ট্যাক্স, কংগ্রেস এবার যা তার ম্যানিফেস্টো সামনে এনেছে, সেই ম্যানিফেস্টো অনুযায়ী কংগ্রেস এবার ইনহেরিটেন্স ট্যাক্স অর্থাৎ মানুষের সম্পত্তি কেড়ে নিয়ে যাদের বেশি সম্পত্তি সেটা মুসলমানদের দিয়ে দেওয়া হবে, এমনটা তিনি বলছেন। এবং তিনি বলছেন যে রিজার্ভেশন কেড়ে নেওয়া হবে। কংগ্রেস চাইছে পিছড়ে বর্গের রিজার্ভেশন কেড়ে নিয়ে সেটা মুসলমান সম্প্রদায়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে। আর আজকে অমিত শাহ বলছেন কর্ণাটক তেলেঙ্গানাতেও একই নিয়ম চালু করা হয়েছে, চালু হয়ে গেছে তিনি বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই যে বক্তব্য আমি শোনালাম, তিনি বলছেন এটা কখনো সম্ভবই নয় যে সব মুসলমান সম্প্রদায়কে দিয়ে দেওয়া হবে এসটি এসসির সংরক্ষণ, ওবিসির সংরক্ষণ। আজকে এই রায় সামনে এলো, অর্থাৎ গত কয়েকদিন ধরে বাংলার রাজনীতি যেটা নিয়ে আবর্তিত হচ্ছিল, অবশেষে হাইকোর্ট থেকে সেই রায়টা এলো। আমার প্রশ্ন এখানে থাকবে তোমার কাছে সুপ্রিয়, যে তাহলে কি কোথাও
এই রায়টাকে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির রায় বলছেন, বিজেপি যেখানে এটাকে সংখ্যালঘু সংখ্যাগুরুর মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা সংখ্যালঘুদের পাশে থাকার কথা বার্তা দিচ্ছেন সিএ প্রসঙ্গে। সবটাই যেন কোথাও দেখে মনে হচ্ছে একটা খুব থরলি প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন পর পর সাজানো সব কিছু। প্রথমত যেটা বলার, সে আগে তো আমরা শুনতাম ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক, এটা আমাদের ওপর তকমা লাগানো হতো। আজকের দিনে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টকেও প্রায় সাম্প্রদায়িক তকমা লাগিয়ে ফেললেন। উনি বললেন আজকে মহামান্য বিচারপতিদের দ্বারা যে প্রভিশনটাকে অসাংবিধানিক বলে হচ্ছে বলা হলো, এবং তোমাদের চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকে এটা হট টপিক, যে অসাংবিধানিক একটা পদ্ধতিতে এই ধরনের মানে ওবিসি সম্প্রদায়ের মানুষদেরকে তাদেরকে তকমা লাগিয়ে দেওয়া, এবং মুসলিমদেরকে বিশেষ করে, যেটা বামপন্থীরা আগে করে গেছিলেন 2010-এর আগে পর্যন্ত, এবং 2010 থেকে অনওয়ার্ডস এখন পর্যন্ত যা সিচুয়েশন, তাতে করে যে আরও 7% অ্যাপ্রক্স যদি আমি বলি সংখ্যাটা, সেটা হচ্ছে 7% আরও বেশি, মানে 17%। এটাকে তিনি বলছেন যে মানে কোর্ট বলছে অসাংবিধানিক। মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি বললেন, যে এটা বিজেপির রায়। তার মানে একটা রাজ্য সরকার, যে রাজ্য সরকারকে প্রশ্ন করা হয়েছে যে অ্যাসেম্বলিতে এটাকে হচ্ছে সিদ্ধান্ত করে এটাকে যেভাবে নিয়মানুবর্তিতা রেখে সেটাকে তালিকাভুক্ত করা, নতুন করে আবার একটাকে তালিকা করে সেটাকে আনা, তিনি বলছেন এটা অসাংবিধানিক। কোর্ট বলছে, তিনি সেই কোর্টের রায়কে বলছেন যে না, এটা অসাংবিধানিক, আমি মানি না, কারণ উনি কোনো কিছুই মানে না। এখনো পর্যন্ত কোর্টের রায়, যে কোনো সেটা দুর্নীতি হোক থেকে শুরু করে বিভিন্ন সময় কোর্টকে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি এটা আক্রমণ করেছেন। এমনও দেখা গেছে কোর্টের বিচারপতিদের বাড়ির সামনে বিভিন্ন ধরনের উক্তি করা, তার বাড়ির সামনে পোস্টারিং করা। তোমরা দেখেছো কোনোদিন কোনো রাজ্য সরকার? হতেই পারে যে আমার কোনো সিদ্ধান্ত কোর্টের পছন্দ নাই হতে পারে। এখানে তো গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, যে সিপিএমকে সরিয়ে উনি পুনঃপ্রতিষ্ঠা করবেন। তিনি কোর্টকে মানেন না। আজকে যারা রায় দিয়েছেন সেটা হচ্ছে ডিভিশন বেঞ্চের মাধ্যমে। ডিভিশন বেঞ্চের কোনো একজন জাজ থাকেন না, তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন, যে ঘটনাবলী দেখে তার উপরে তারা সিদ্ধান্ত দিয়েছেন। তার যদি পছন্দ না হয়, তার কোর্টের রাস্তা খোলা আছে, তো তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন, তো তিনি সুপ্রিম কোর্টে যান। এখানে তৃণমূলের মুখপাত্র তিনি এখান থেকে বসে বলে দিলেন যে কোর্টে স্টে হয়ে যাবে। আমি জানি না এইটাকে কি ওই পন্থা বলা হয় যেটা কোর্টকেও প্রেসারাইজ করার? সেটা কি এখান থেকে তৃণমূলের মুখপাত্ররা করতে চাইছেন পার্টির সিদ্ধান্তে? এটা আমাদের বলার। এক। দুই হচ্ছে, তুমি যে প্রশ্নটা প্রথমে করলে না, আরে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের ইউপিএ আমলে আমাদের মাননীয় মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তো প্রকাশ্যে এটা বলেছেন যে ভারতবর্ষের সংশোধনের ওপর সব থেকে বড় প্রথম অধিকার তো মুসলমানদের। এটা বেসিক্যালি দেখো, আমরা বারবার একটা কথা বলছি, আমাদেরকে বলা হয় যে আমরা মুসলিমদেরকে পছন্দ করি না, আমরা নাকি সাম্প্রদায়িক। বারবার এই রাজনৈতিক দলগুলো মুসলমান মুসলমান করে তাদেরকে ভোট ব্যাংকের রাজনীতিতে ব্যবহার করার জন্য এই কাজগুলো করা হচ্ছে, এবং এটা দীর্ঘদিন ধরে চলছে, আজ থেকে নয়। যদি আমি বলি সংখ্যালঘুর ক্ষেত্রে, তাহলে বাকি সংখ্যালঘু যারা আছেন, পার্সি থেকে শুরু করে খ্রিস্টান থেকে শুরু করে আরো যারা আছেন, তাদেরকে নিয়ে কথা বলা হয় না কেন? তাদের রিজার্ভেশন নিয়ে কথা বলা হয় না কেন? বেশ, তুমি বলছো যে বাকি পিছড়ি বর্গদের তালিকায় সংখ্যাটা এত কম কেন, কেন মুসলমান সম্প্রদায়ের সংখ্যাটা এত বেশি? আসলে এটাই অ্যাপিসমেন্টস পলিটিক্স। বেশ, আমি রিতেশ বসাকের কাছে আসবো। রিতেশ, আজকের এই আলোচনায় তোমার কাছে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। সবাই বলছেন এই আলোচনা করতে গেলে রিতেশকে আগে জবাবদিহি করতে হবে, যে রিতেশরা 2010 সালে অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে অনগ্রসর শ্রেণী ওবিসি এ যেটা তৈরি করেছিলেন তোমরা, সেটা কার্যকর করা যায়নি, কারণ 2011-য় তোমরা ফেরোনি। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে তার মতো করে 1993 সালের ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইন না মেনে সেই তালিকাটাতে সংযোজন বিয়োজন করে 118টি মুসলমান সম্প্রদায়কে সংযুক্ত করে এই তালিকাটা বর্ধিত তালিকা তিনি ঘোষণা করেন। এবং আমরা জাতীয় ব্যাকওয়ার্ড কমিশনের যে লিস্ট খুলে দেখলাম, সেখানেও এই তালিকার সঙ্গে কোথাও একটা গরমিল পাওয়া যাচ্ছে। গরমিল বলতে ওরা যা চাইছেন বা বলতে চাইছেন সেটা রাজ্যের তালিকার সঙ্গে মিলছে না। এই হিসেব অনুযায়ী এর কারিগর তোমরা, এই দায় তোমাদেরকে নিতে হবে, যেটা একটু আগে বিজেপির মুখপাত্র বলছিলেন।
বিষয়টা এখানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এটা হচ্ছে যে সংরক্ষণের আইনের ক্ষেত্রে 2011-র পর থেকে যে আইনটাকে রিফর্ম করা হয়েছে, মানে আবার করে নতুন করে সংশোধন করে করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে প্রশ্নটা উঠেছে। 2010-এর আগের থেকে কিন্তু সেই প্রশ্নটা কেউ তোলেনি। দেখো, রিজার্ভেশনের ক্ষেত্রে মানুষের মনের মধ্যে এটা হতে পারে যে যারা রিজার্ভ ক্যান্ডিডেট নয় তারা মনে করছেন যে আমাদের উপরে এই রিজার্ভেশনটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা বহু সুযোগ থেকে বঞ্চিত পাচ্ছি। এই যে রিজার্ভেশন ক্লাস এবং আনরিজার্ভ ক্লাস, এই দুজনের মধ্যে যে লড়াইয়ের দ্বন্দ্বটা, এই জায়গাটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করি। দেখো, আমরা কেন রিজার্ভ চাইছি? রিজার্ভ চাইছিলাম এই কারণেই যে যারা পিছিয়ে পড়া অংশ, যে সমাজের যে অংশ যারা পিছিয়ে পড়া, তাদেরকে যদি একটা জায়গা করে দেওয়া হয়, তারাও মানুষের সাথে লড়তে পারবে, বা যারা অনেক কিছু পেয়ে বড় হয়েছেন বা অনেক কিছু সুবিধা পাচ্ছেন, তাদের মধ্যে থেকে এই লড়াইটা চলবে এবং সেটা চলেও। কিন্তু প্রশ্নটা হচ্ছে রিজার্ভেশন ক্লাসের ক্ষেত্রে আমরা কখনোই, মানে এই যে বলছে না যে হিন্দু মুসলিম, আমি দেখেছি এটা অমিত শাহ বা বিজেপির মানে এটা না রিতেশ এক মিনিট, মানুষ বলতে পারে। রিতেশ এক মিনিট, মানুষের জন্য এক মিনিট রিতেশ, পিছিয়ে পড়া সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ সিপিএম চেয়েছিল, এক মিনিট সিপিএম চেয়েছিল সাচার কমিটির রিপোর্টকে সামনে রেখে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের সামাজিক আর্থিক করুণ অবস্থাকে সামনে রেখে সেটাকে ভোট ব্যাংকে পরিণত করা। কিন্তু দুঃখের বিষয়, আপনারা চাইলেও 2011-তে ফিরতে পারেননি, আর সেই সহজ সুযোগটাকে কাজে লাগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগটা উঠছে। এবার আমি তোমাকে প্রশ্ন করি, এই ভোট ব্যাংক জিনিসটা কি? ভোট ব্যাংকটা কি কারো পৈতৃক সম্পত্তি? কেউ কি ভোট ব্যাংকের কেউ কি মালিক আছে নাকি? তোমরা কি মনে করো কি যে যারা মানে পিছিয়ে পড়া মানুষ, তারা হচ্ছে কাউকে একটা বলে দিল একজন, তাদের কেউ একজন বলে দেবে আর হই হই করে ভোটগুলো তার দিকে যাবে? এটা কি ভোট ব্যাংক বলে? তো এটা মিডিয়া তৈরি করেছে ভোট ব্যাংক, কোনো রাজনৈতিক দল মিডিয়া এই ভোট ব্যাংক তৈরি করেনি। এইটা পরিকল্পিতভাবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে যে একটা শ্রেণীর মানুষ এটা হচ্ছে ভোট ব্যাংক। আরে তারাও চিন্তা করতে পারে, রিতেশ এত বছর রাজনীতি করছো, ভোট ব্যাংক শুনুনি? বনগার অভ্যন্তরে যে ভোট ব্যাংক বলতে তুমি কি বোঝাতে চাইছো আমাকে পরিষ্কার বলো তো? সংখ্যালঘুরা তোমাদের ভোট দেয়নি? ভোট ওখানে ওই তুমি বলতে চাইছো 35 বছর ক্ষমতায় ছিল সংখ্যালঘুরা তোমাদের ভোট দেয়নি? আমি তো কি বললাম? আমি বললাম যে ভোট ব্যাংক বলা নয়, মানুষ ভোট দিয়েছে। মানুষ ভোট দিয়েছে। সে কোন সম্প্রদায় মানুষ কি তার বাই কাস্টে ভোট দেয় নাকি মানুষ তার রিলিজিয়ন দিয়ে ভোট দেয়? কোন মানুষের কথা বলছো রিতেশ? আমি তোমাকে বারবার যেটা প্রশ্ন করছি, কোন মানুষের কথা বলছো? খেলার যে খেলাটা হচ্ছে সেটা হচ্ছে তারা পিছিয়ে পড়া অংশ, আনন্দমার্গী হত্যা, বিভিন্ন ধর্মে ছোট আঙ্গারিয়া, নন্দীগ্রামে কি হয়েছে? মানুষ ছিল না? নন্দীগ্রামে মমতা ব্যানার্জি বলেনি যে শুভেন্দু অধিকারী আর শিশির অধিকারী মিলে? আমি জানি না, আমি রিতেশ, আমি শুধু জানতে চাইছি খবর। নন্দীগ্রামে দাঁড়িয়ে তো আমরা বলেছিলাম তো পুরো বাম আমল থেকে ভোট ব্যাংকের কথা শুনে আসছি রিতেশ। সেই সময় দাঁড়িয়ে ভোট ব্যাংক কাকে বলে আমি জানি না। শঙ্কর সামন্তের কথা বলেছো? নন্দীগ্রামের একজন পুলিশ অফিসারকে খুন করে তার ডেড বডি আমি আজিজুল বিশ্বাসের কাছে যাব, আজিজুল বিশ্বাসের কাছে যাব। এক মিনিট আমি আজিজুলদার কাছে জানতে চাইবো। আজিজুলদার কাছে যাব। আজিজুলদা, আপনি বারবার বলেছেন যে বিজেপি সাম্প্রদায়িক রাজনৈতিক দল। আপনি বহুবার আমার এই অনুষ্ঠানে প্রথম শব্দবন্ধই ব্যবহার করেছেন, বহুবার এটা, যে বিজেপি একটি এক মিনিট সুপ্রিয়, এক মিনিট অযাচিত তর্কের কোনো কারণ নেই, প্লিজ। সুপ্রিয় রিতেশ, এক মিনিট। আজিজুল বিশ্বাস, এক মিনিট প্লিজ। আজিজুলদা, রিতেশ এবং এক মিনিট রিতেশ সুপ্রিয়, আমরা কোনো মেশিন নিয়ে বসিনি এখানে যে কে সাম্প্রদায়িক সেটা ভাববো। সিপিএম সাম্প্রদায়িক না বিজেপি সাম্প্রদায়িক এমন কোন যন্ত্র আবিষ্কার হয়নি। অযথা তর্ক চাই না, প্লিজ। আজিজুল বিশ্বাস, এক মিনিট। আজিজুল বিশ্বাস, আজিজুলদা, আমি বহুবার আপনি বলেছেন যে বিজেপি একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল, এবং সাম্প্রদায়িক রাজনৈতিক দল বলেই ওরা হিন্দু মুসলমান করার চেষ্টা করে। কিন্তু এই রাজ্যে তো আমরা দেখেছি যে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আমি সংখ্যালঘু তোষণ করি, আমি মুসলিম তোষণ করি, আমি ইফতারে যাচ্ছি আপনিও আসুন। ঠিক একইভাবে বিজেপির মুখেও আমরা শুনেছি যে হিন্দু রাষ্ট্রের কথা, সনাতনীদের ওপর আক্রমণের কথা, ইত্যাদি ইত্যাদি। এক একটা রাজনৈতিক দলের এক একটা পার্সপেক্টিভ। আমি সেটাই যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার, এই যে ওবিসি সংরক্ষণ চলে গেল, এর মূল আলোচনাটা কেন হিন্দু মুসলমানে আসছে? কারণ সেখানে 118টি মুসলমান সম্প্রদায়কে সবচেয়ে বেশি সংখ্যক
তাদেরকে সুবিধা করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে মুসলমান সম্প্রদায়রা সত্যিই কি ব্যাকওয়ার্ড? মানে ওদের কি সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে? আলোচনাটা তো এখান থেকে শুরু হওয়া উচিত। সাচার কমিটির রিপোর্ট যাকে ভিত্তি করে বামেরা এগোতে চেয়েছিল, সেই সংখ্যাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বাড়িয়েছেন বলে ধরা হচ্ছে, যেটা একটু আগে সুপ্রিয় বলছিল যে পার্সেন্টেজটা আরো বাড়ানো হয়েছে। তাহলে প্রসঙ্গ ধরে নিতে হবে যে অন্যান্য সম্প্রদায়, তাদের রিজার্ভেশন দরকার নেই, তারা উন্নতি করে গেছেন, তাদের সামগ্রিক উন্নতি হয়ে গেছে। শুধু ব্যাকওয়ার্ড বলতে মুসলমান সম্প্রদায়কেই বোঝাচ্ছে। এই জায়গাটা নিয়ে আলোচনা হওয়া উচিত। দেখো, এই যে ধর্মভিত্তিক সংরক্ষণ হওয়া উচিত নাই, আমি এটা মনে করি। কিন্তু একটা জায়গা বলি, দেখো, ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই। এই সাম্প্রতিক এখনো ভোট হচ্ছে, লোকসভার ভোট হচ্ছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের কথা বলি, সেখানে তেলেগু দেশম পার্টির সঙ্গে ভারতীয় জনতা পার্টি জোট করে ভোট করছে। সেখানে তেলেগু দেশম পার্টি পরিষ্কারভাবে তাদের ইস্তেহারে এবং জনসভায় সেখানকার দলের সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু বলেছেন ক্ষমতায় আসলে মাইনরিটিদের জন্য, মুসলিম মাইনরিটিদের জন্য 4% সংরক্ষণ দেবেন। তাদের সঙ্গে বিজেপিকে জোট করতে হচ্ছে, সেই বিজেপি এখানে বিরোধিতা করছে। এখন প্রশ্ন হচ্ছে, ধর্মের ভিত্তিতে এই যে সংরক্ষণ আমি দেব না, কেন দেব? প্রশ্ন হচ্ছে, এবার দেখো, তুমি যে 118টি মুসলিম সম্প্রদায়ের কথা বললে, তারা সংরক্ষণের সুবিধা পাচ্ছে। এখানে হিন্দু মুসলমান আসছে কেন? তাহলে মুসলমান এদেরকে বাদ দিয়ে দাও। তাহলে বাকি যারা সংরক্ষণ পাচ্ছে তারা কারা? তারা হিন্দু। তাহলে সেক্ষেত্রে হিন্দুরা এবার ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাবে কেন? হিস্ট্রিটা বুঝতে হবে, ক্রোনোলজিটা বুঝতে হবে। সংবিধানে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, শিক্ষার দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের সুরক্ষা দেওয়া হয়েছে, রক্ষা কবচ দেওয়া হয়েছে সংরক্ষণের মাধ্যমে। এই জিনিসটা বুঝতে হবে। আমি যদি বাংলার প্রেক্ষাপটে বলি, বাংলার যারা পাচ্ছে, এই যে মোট 17%, তার মধ্যে 10% ওবিসি এ, 7% ওবিসি বি। তার মধ্যে আমি তোমাকে বলি, ওবিসি তালিকাভুক্ত 81টির মধ্যে 73টি মুসলিম সম্প্রদায় পাই, বিভিন্ন সাবকাস্ট, এবং 98টি ওবিসি বিভুক্তের মধ্যে 45টি মুসলিম বিভিন্ন সম্প্রদায়ভুক্ত। তাহলে বাকিরা মুসলিম নয়। প্রশ্ন হচ্ছে, বাংলায় মুসলিম ধর্মের বিস্তার, মুসলিম যে জনসংখ্যার বিস্তার, এটার ইতিহাসটাকে বুঝতে হবে। আমাদের যে চতুর্বর্ণ ভিত্তিক হিন্দু সমাজে যারা পিছিয়ে পড়া, যারা শূদ্র প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, যারা হিন্দু ধর্মে থেকে তপশিলি জাতি, তপশিলি উপজাতিভুক্ত সংরক্ষণের সুবিধা পাচ্ছে, যারা এককালে হিন্দু ছিল তারা মুসলমান ধর্মান্তরিত হয়েছে, তারা তো অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষার দিক দিয়ে পিছিয়ে, তাহলে তারা কেন সেই সুবিধা পাবে না? 2 নম্বর হচ্ছে, ক্রোনোলজিটাকে বুঝতে হবে। ক্রোনোলজিটা কি? সাচার কমিটি রিপোর্টের পর দেখা গেছে গোটা ভারত জুড়ে, শুধু বাংলা নয়, গোটা ভারত জুড়ে মুসলিম সম্প্রদায়ভুক্ত বহু উপসম্প্রদায়, সাবকাস্ট রয়েছে, যেমন জোলা, তাঁতি, কামার। আরে হিন্দুদের মতোও তো মুসলমানদের মধ্যে এরকম আছে। তুমি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জুড়ে এই জাতিভুক্ত মানুষকে তুমি পাবে। তারা কিন্তু শিক্ষার দিক দিয়ে, অর্থনীতির দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে তারা পিছিয়ে পড়া, তারা সেই সুবিধাটা পাবে না। এবার প্রশ্ন হচ্ছে, সাচার কমিটি রিপোর্ট বলে দিল গোটা ভারত জুড়ে মুসলিমদের অবস্থা, যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত, যারা এই সংরক্ষণের সুবিধা পাচ্ছে, তাদের চেয়েও অবস্থা তাদের খারাপ। সেই প্রেক্ষাপটে এই রাজ্যের তদানীন্তন বাম সরকারের আমলে কিন্তু ওবিসি এ নামক একটা, মানে ওবিসির মধ্যে ভাগ করে কিছু মাইনরিটি কমিউনিটি পিপুলকে সেই সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়। এই জায়গাটা এবং গোটা দেশ জুড়ে হয়েছে এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে। আপনি বলছেন এখানে আপনি একটা শব্দ আপনার বক্তব্যে ব্যবহার করেছেন যে কেন এতটা সংখ্যা মুসলিমদের আসছে। সেক্ষেত্রে আপনি বলছেন যে সংখ্যালঘুদের বংশ বিস্তারের ক্ষেত্রে বা তাদের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এটা একটা কারণ হতে পারে। আমি আলোচনায় আসবো। আজিজুল দা, আপনাকে সঙ্গে রাখছি। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আর বিরতির পর ফিরে এসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমি এর সঙ্গে সংযোজন করব আজকের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। গতকাল রাতে
সন্ধেবেলা শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশি অভিযান, তার ভাড়া বাড়িতে কোলাঘাটে, আর অন্যদিকে হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের ফ্ল্যাটে ঘাটালে প্রায় 2:30-3টের সময় ঘাটাল থানার পুলিশ বা ওসি যান। এই দুটো ঘটনাকেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ষড়যন্ত্র বলছে বিজেপি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন রাজ্যে ভোট চলছে তখন বিরোধী নেতাদের এভাবে পুলিশি হেনস্থা, এই অভিযোগ বিজেপির তরফ থেকে যখন তোলা হচ্ছে, তখন তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হচ্ছে যে মহুয়া মৈত্রের নির্বাচনী কার্যালয়ে যখন সিবিআই হানা হয়, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশি হয়, এজেন্সির তল্লাশি হয়, তখন কোথায় থাকে এই অভিযোগ? পাল্টা অভিযোগ, অভিযোগে সরগরম বঙ্গ রাজনীতি। দেখুন, ये शुभेंदु का क्षेत्र है। मैं यहाँ कहकर जाता हूं, ममता दीदी शुभेंदु पर जितना अत्याचार करेगी, भारतीय जनता पार्टी शुभेंदु जी को इतना ही बड़ा आदमी बनाए। শুভেন্দু গড় কাঁথিতে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীকে আক্রমণ অমিত শাহের। কারণ মঙ্গলবার রাতে শুভেন্দুর কোলাঘাটের ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। বিরোধী দলনেতার অভিযোগ তিনি মমতার অত্যাচারের শিকার। এ নিয়ে কমিশনে অভিযোগ জানান শুভেন্দু। পুলিশি অভিযানের বিরুদ্ধে বুধবারই হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সেই মামলা গ্রহণও হয়েছে। যে গণদেবতা আমার কোনো ভুল দোষ নেই, আমি বাধ্য হয়েছি মমতার অত্যাচারের শিকার। ইলেকশন কমিশন কেন সৌরভ চিনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না? বিরোধী দলনেতার অভিযোগ তাকে ফাঁসানোর চক্রান্ত হয়েছিল। কাঁথি থেকে শাহের অভিযোগ রাজ্যের মন্ত্রীর বাড়িতে তল্লাশিতে 51 কোটি মিলেছিল, আর শুভেন্দুর বাড়িতে 4 আনাও মেলেনি। বাংলায় যদিও বা 1-2 আসন পেতেন মমতা, এই পুলিশি অত্যাচার জারি থাকলে তাও পাবেন না। अरे ममता दीदी, हम भाजपा वाले हैं, आपकी पुलिस से नहीं डरते। आपके मंत्रियों के यहां से, आपके मंत्रियों के यहां से रेड हुई, 51 करोड़ रुपया मिला। और शुभेंदु के घर पर रेड हुई, 4 आना भी ममता दीदी को नहीं मिला। 4 आना भी। ममता दीदी, आज मैं कांठी में कह कर जाता हूं, पुलिस का दुरुपयोग बंद कर दो, वरना बंगाल की जनता जो 1-2-4 सीटें भी देने वाली है, वो भी चली जाएगी, वो भी चली जाएगी। শাহ শুভেন্দুরা যখন পুলিশি হেনস্থা নিয়ে সরব, তখন মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে পাল্টা প্রশ্ন তুললেন। বিরোধী দলনেতার হঠাৎ এমন হইচই কেন? মোদির পুলিশ সিবিআই আমার অনুপস্থিতিতে আমার ভাড়া নির্বাচনী কার্যালয়ে ভিডিওগ্রাফি ও কোনো মিডিয়া ছাড়াই অভিযান চালায়। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও উত্তর নেই। বিরোধী দলনেতার নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রাম থেকে তার হেলিকপ্টারে এজেন্সির তল্লাশি নিয়ে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তুললেন মহুয়া প্রসঙ্গও। কালকে একটা জায়গায় পুলিশ সার্চ করতে গেছে, কেঁপে কেঁপে উঠছে ভয়ে। পুলিশ কেন এসছে, সার্চ করতে কেন যাবে? বলছে ভিডিওগ্রাফি করতে হবে। তাহলে আমরা এবার থেকে বলে দিই, ইডি সিবিআই যখন আসবে ভিডিওগ্রাফি করতে হবে। মহুয়া মৈত্রর বাড়িতে গেছিলেন, ইলেকশন কমিশনের প্রতিনিধি ছিল, ভিডিওগ্রাফি করেছেন। আমারও তো হেলিকপ্টার ইনকাম ট্যাক্স রেড করেছিল 8 থেকে 1 মাস আগে। আমি কবার বলেছি। শুধু শুভেন্দু অধিকারী নয়, একই রাতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের আত্মসহায়কের বাড়িতেও যায় পুলিশ। এ নিয়ে দলীয়ভাবে কমিশনে অভিযোগও জানাবে বিজেপি, জানালেন সুকান্ত মজুমদার। দেখুন, আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাব। কোলাঘাটে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশ গেছিল, এবং সব থেকে বড় কথা, পুলিশ ধরে নিলাম কোর্টেরও উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো কোর্টের উপরে হতে পারে। কোর্ট মানা করেছে শুভেন্দুবাবুকে ওখানে যাওয়া যাবে না, তারপরেও তারা গেছেন। কিন্তু সব থেকে যে প্রশ্নটা বারবার উঠছে, আইপ্যাকের লোক সঙ্গে নিয়ে গেছে, পুলিশ কেন আইপ্যাকের লোকেদেরকে সঙ্গে নিয়ে করবে? এর তদন্ত হওয়া উচিত। কাথির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ডাক দেন অমিত শাহ। বললেন, এবার মমতার এমন হাল করুন যাতে দ্বিতীয় অপশন না থাকে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি আলোচনায় আসবো। আলোচনায় আমি প্রথমেই প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, পুলিশকে ব্যবহারের অভিযোগ,
পাল্টা তোমরা ইস্যু করছো সিবিআই, ইডি, আইটি, এনআইএ তল্লাশির। আমি কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে ওবিসি সংরক্ষণ নিয়ে যে বক্তব্য, তার সঙ্গে এটাকে যদি যোগ করি তাহলে বিজেপির দ্বিমুখিতা খুব পরিষ্কার হয়ে যায়। যখন একজন মুখ্যমন্ত্রী 70টি মুসলিম গ্রুপকে ওবিসির মধ্যে নিয়ে আসার কথা বলেন, সেইটা আজকে প্রধানমন্ত্রী হিসেবে তাকে ঢোক গিলতে হচ্ছে। যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, আমি যে 2010 সালে তথ্য দিচ্ছিলাম, আমি দ্বিতীয়বার বলার সুযোগ পাইনি বা অনেক কেউই পাইনি, সেইখানে তিনি বলছিলেন এবং তিনি দিয়েও ছিলেন যে 70টি মুসলিম গ্রুপকে তিনি ওবিসি দেবেন। তার ভিত্তিতে আজকে তিনি কি বলছেন যে ইন্ডিয়া ব্লকের মুখের ওপর থাপ্পড়। এইটা হচ্ছে দ্বিচারিতা। ঠিক তেমন মহুয়া মিত্রর বাড়ি যখন যাচ্ছে তখন শুভেন্দু অধিকারীর কমেন্ট, তখন অমিত শাহজির ভাবনা, বা তখন বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের উন্মত্ত নাচ, সেইটার কনটেক্সটে আজকের ঘটনায় ভয়ে থরহরি কম্প। আমি দেখে নেব কোর্টের নির্দেশে যাবে কি যাবে না, কিভাবে কি করবে। আরে যাও না, তোমরা তো কোর্টের দল, কোর্টে গিয়ে প্রমাণ করো পুলিশ ভুল করেছে, প্রমাণ হয়ে গেলে যা ব্যবস্থা হওয়ার হবে। কিন্তু তুমি কোথাও এর মাধ্যমে দুষ্কৃতীদের লোকাচ্ছ না তো। কিছুক্ষণ আগে যেমন ধরা পড়েছে একজন বিজেপির নেতা খাম ভর্তি নিয়েছে, প্রত্যেকটা খামে 10,000 টাকা করে রয়েছে। তার আগে সমিত বাবু বলে আর একজন, যে প্রধানমন্ত্রীর ডায়াস শেয়ার করে, তার কাছ থেকে 35 লক্ষ টাকার কাছাকাছি আনঅ্যাকাউন্টেড টাকা ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই সেরকম লোকদেরকে নিজের ভাড়া ঘরে লুকিয়ে রাখছে কিনা সেটাও তো দেখতে হবে। ফলে এরা সম্পূর্ণ দ্বিচারিতায় যুক্ত। সুপ্রিয়, দ্বিচারী রাজনৈতিক দল বিজেপি, কোর্টের দল বিজেপি একদম ক্লিন হয়ে যাতে हैं। সুপ্রিয়, আমাকে বললে? হ্যাঁ হ্যাঁ, দেখো বিষয়টা হচ্ছে যে প্রতিহিংসার রাজনীতি নিয়ে আমাদের এই পশ্চিমবাংলা বারবার করে কুণাল ঘোষ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যারা কণ্ঠী, তারা বিভিন্ন চ্যানেলে বসে বসে এই গান গাইতেন, প্রতিহিংসা হচ্ছে আমাদের সাথে, প্রতিহিংসা হচ্ছে। এটা যেটা হচ্ছে এগুলোকে কি বলে? কোর্ট অলরেডি বলে দিয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো গুরুতর স্টেপ নেওয়া যাবে না। তার পরবর্তীকালেও পুলিশ কি করতে গেছিল ওখানে, আর কি পাওয়া গেছে? পুলিশ সিজার লিস্ট দেখাক না কি কি পেয়েছে। পুলিশ যদি গিয়ে থাকে, পুলিশ তো কিছু তথ্য নিশ্চয়ই সংগ্রহ করে নিয়ে এসছে। সেই সংগ্রহিত যে তথ্য সেটা পুলিশ দেখাতে পারেনি। শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করে কোর্টে গেছেন, আজকের সেই মামলা গৃহীত হয়েছে, তোমাদের প্রতিবেদনে দেখলাম। না না, এবার কোর্ট বিচার করবে। সুপ্রিয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশিতে কি পাওয়া গেছিল? প্রত্যেক বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, যে কোনো মানুষ হোক, যাদেরকে তথ্য থাকবে সেই তথ্যভিত্তিক তাদের কাছে ফোর্স বা পুলিশ যাবে। আমি এক্ষেত্রে তো এই কথাটাই বললাম যে শুভেন্দু অধিকারী বাড়িতে গেছে, তো খুব ভালো কথা। কি তথ্য পেয়েছে সেটা সম্মুখে আনুক, নিশ্চিতভাবে তারা আনবেন, এখনো আনতে পারেননি। না না, এক মিনিট, কালকে ঘাটালে এক মিনিট, এটা কোথাও ভুল হচ্ছে। সিবিআই বা ইডি বা পুলিশের কাজ নয় সর্বসমক্ষে তথ্য আনা, এটা অযৌক্তিক কথা। সুপ্রিয়, তাদের তদন্তের ভিত্তিতে তারা কি তদন্ত করছেন, রাজনৈতিক স্বার্থে তারা কেন আনবেন? আরে কোর্টে তো বলবে। আমি কোন জায়গাটা বলছি? সৈকত প্লিজ আমাকে বলতে দাও, পুরো কথাটা, আমার সেন্টেন্সটা কমপ্লিট করতে দাও। ইডি সিবিআই কথা যেটা বলা হচ্ছে, তুমি যেটা আমাকে কন্ট্রাডিক্ট করলে, কাটলে কথাটা, আমি যেটা বলছি, ইডি সিবিআই যা যা তল্লাশি করেছে সেগুলো তো সর্বসম্মুখে আমরা তোমাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি। কার বান্ধবীর বাড়ি থেকে 52 কোটি টাকা উদ্ধার হয়েছে, বড় বড় করে নোট দিয়ে ইডি লেখা হয়েছিল, আমরা দেখিনি? সেরকম কি তথ্য কিছু পুলিশ দেখাতে পেরেছে কোর্টের মাধ্যমে হলেও? এখনো দেখাতে পারেনি। আসলে শুভেন্দু অধিকারীকে ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা জানি আমরা, কারণ উনি হারিয়ে দিয়েছেন, জননেত্রী হেরে গেছেন। স্বাভাবিকভাবেই এই জ্বালা সারা জীবন তার থাকবে। যদিও এটা গণতান্ত্রিক, আমি রিতেশের কাছে আসতে চাইবো। রিতেশ, আমরা দেখুন, তৃণমূল কংগ্রেসকে বলতে অভিযোগ করতে শুনছি মেদিনীপুরে একাধিক জায়গা থেকে টাকা উদ্ধার, আজকেও একটা জায়গা থেকে টাকা উদ্ধার, এর আগেও শিলিগুড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল। এই সব টাকা উদ্ধার হচ্ছে বিজেপি নেতা এবং তাদের ঘনিষ্ঠদের কাছ থেকে। আজকে যখন এই অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে, সেই সময় শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে 1 টাকাও তার ফ্ল্যাট থেকে পাওয়া যায়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তিনি একটা রক্ষা কবচের মধ্যে আছেন ঠিকই, কিন্তু শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি করা যাবে কিনা, এই রক্ষা কবচটা আছে কিনা আমি সত্যিই জানি না। আমি জানতে চাই যে শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি করা যাবে না, শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা যাবে না, এটা ঠিক, কিন্তু শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পিটিশনটা ফাইল করেছেন, মামলাটা নিয়েছে তো, মামলাটা তো নিয়েছে, কোর্ট বিচার করবেন সেটা। বেশ,
আমি তুমি যেটা বলছো যে বাড়িতে যেতে গেলে কোনো বাধা আছে কিনা, পুলিশও তো তার হলফনামার নিশ্চয়ই কিছু দেবে। করে দিই আমি যে সুপ্রিয় একটা কথা ঠিক বলেছে যে 52 কোটি টাকা বা 55 কোটি টাকা 50 কোটি টাকা পাওয়া গেছে। শুভেন্দুদার কথাকে এখানে সমর্থন করে বলি, ভিডিওগ্রাফিটা কিন্তু হয়নি। ফলে ভিডিওগ্রাফিটা না হওয়া অবধি শুভেন্দুদার আর একটা কথা সমর্থন করি, ছোটা হাতি নিয়ে এসেছিল টাকা অস্ত্র ঢোকানোর জন্য, এখানেও বড় গাড়ি নিয়ে গেছিল ওই 52 কোটি টাকা ঢোকানোর জন্য কিনা আমাদের জানা নেই, ভিডিওগ্রাফি হয়নি। রিতেশ কি বলবে? রিতেশ কি বলবে? ভিডিওগ্রাফি ঘটনার পরে ঘটেছে, ঘটনার পরে ঘটেছে, এইখানেই সন্দেহ, ছোট্ট পার্থক্য আছে। রিতেশ কি বলবে? রিতেশ ওটার জন্য জেলে নেই বাবা, ওটার জন্যই সবাই মানুষ বুঝতে পারে জন্যই তল্লাশির ভিডিওগ্রাফি বেশ ছিল বেশ না, প্লিজ ছিল না, ছিল না। রিতেশ কি বলবে? রিতেশ সব প্ল্যান্টেড, পরে প্রমাণ হয়ে যাবে সব planted। আপনি কোর্টকেও প্ল্যান্টেড বলবেন, তাহলে আর কিছু বলার নেই। দেখো একটা রিতেশ ছোট কি কথা বলবে? বলি, যেটা হচ্ছে যে গভর্নমেন্ট সার্ভেন্ট তার ডিউটি পালন করবে, এটা নিয়ে হ্যাঁ, যেটা হচ্ছে যে গভর্নমেন্ট সার্ভেন্ট তার দায়িত্ব পালন করবে, তার ডিউটি পালন করবে অ্যাজ পার দ্য সুপিরিয়ারের ইনস্ট্রাকশনে, এটা নিয়ে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। কিন্তু সমস্যাটা কোথায়? তুমি বলো রাত 3:30 পুলিশ গেছেন একজনের বাড়িতে, কি কেস? চিটিংবাজির কেস। যদি ক্রিমিনাল কেস হতো, মার্ডার কেস হতো, বুঝে নিতাম যে এক্ষুনি অপরাধীকে ধরতে হবে। পুলিশ 3:30-র সময় গেছে। এই কথা থেকে আমার কি কথা মনে পড়ছে জানো? আনিস খানের বাড়িতেও কিন্তু পুলিশ 3:30-র সময় গেছিল। এই আনিস খানের বাড়িতে ওপর থেকে পুলিশ ছুঁড়ে ফেলে দিয়েছিল আনিস খানকে, কিচ্ছু করা যাচ্ছে না এখন অবধি। বিচার ব্যবস্থায় কিন্তু বারবার করে আমরা প্রমাণ করার চেষ্টা করছি, সিভিক ভলেন্টিয়ার্সের উপরে দায় সেরে দিয়েছে পুলিশ, কিন্তু আনিস খানকে খুন করা হয়েছে। এই টেন্ডেন্সি বন্ধ করতে হবে পুলিশকে, যা হবে দিনের আলোয় হোক না। আর যদি রাত্রেবেলা হয় এমন কি অপরাধ হচ্ছে যে রাত বিরতে এই এক একজনের বাড়িতে গিয়ে ইয়ে করতে হবে। এই জিনিস কিন্তু আজকে যদি বিজেপির পক্ষে হচ্ছে বলে আমি তার জন্য বলছি না, এই জিনিস তো আমাদের সাথেও হচ্ছে, আমাদের সাথে আমাদের কমরেডদেরকেও রাত্রেবেলা করে থ্রেট করা হচ্ছে। আমরা এই কারণে বলছি যে পুলিশ তার নিরপেক্ষতা বজায় রাখুক, পুলিশ তার দায়িত্ব বজায় রাখুক, এবং তার সাথে এটাও ঠিক যে ইডি সিবিআই এত কিছু ধরতে পারছে, এত কিছু বুঝতে পারছে, সবই বুঝতে পারছে, কালীঘাট আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটটা তারা চিনতে পারছে না। পুলিশকে কিংবা ইডি সিবিআই কে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। শুধুমাত্র এক পেশে হলে রাষ্ট্রযন্ত্রের উপরে মানুষের অবিশ্বাস তৈরি হবে, এটা খুব মারাত্মক। এইটুকুনি আমার বক্তব্য। বেশ, আজিজুলদা। দেখো, আমি মনে করি সার্চ ওয়ারেন্ট যদি থাকে, সে রাত 3টাই হোক আর সন্ধ্যা 7টা হোক আর সকাল 5টায় হোক, পুলিশ অ্যাকশন নিতেই পারে যদি নির্দিষ্ট অভিযোগ এবং তার থাকে, মানে অনুমতি থাকে। বিষয়টা হচ্ছে একই যাত্রায় পৃথক ফল যদি হয় তাহলে তো কথা উঠবেই। কথা উঠছে এই কারণে, যেটা প্রদীপ্ত বলছিল, যে সিবিআই যখন মহুয়া মৈত্রের 4টা বাড়িতে একই সাথে রেড করছে, তখনকে এই সার্চ ওয়ারেন্টের বিষয়টি এবং এই তোমার কি বলবো, যে যার বাড়ি সার্চ করা হচ্ছে তার উপস্থিতিটাও কিন্তু বিবেচনার মধ্যে আনা দরকার। আমি যেটা বলছি যে শুভেন্দুর বাড়িতেই হোক বা হিরণের আত্মসহায়কের বাড়িতেই হোক, এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কখন ঘটছে? তাৎপর্যপূর্ণ এই কারণে, যখন আগামীকাল 8টি লোকসভা আসনের ভোটের জন্য প্রচার কর্মসূচি বন্ধ হয়ে যাবে, তার 48 ঘন্টা আগে এই ঘটনাগুলো ঘটছে। এবং গোটা দেশের ন্যায় পশ্চিমবাংলাও এই মুহূর্তে নির্বাচন কমিশনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে সমস্ত প্রশাসনিক কাজকর্মগুলো হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই যে তল্লাশিগুলো হচ্ছে, তাহলে কি নির্বাচন কমিশনকে অন্ধকারে রেখে হচ্ছে? 1। 2 নম্বর বিষয়, অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার দায় যদি থাকে নির্বাচন কমিশনের, তাহলে দুষ্কৃতীদেরকে ধরা, কারণ দুষ্কৃতীরাই তো নির্বাচনকে পণ্ড করে। 2 নম্বর হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, নির্বাচনকে সবাই ভোট দেবে, যাকে খুশি তাকে দেবে, নিজের ভোট নিজে দেবে। এই জায়গাটা করতে গেলে মানি পাওয়ার কোনো গেম আছে কিনা? অর্থাৎ এটা তো ঠিক, তুমি ইউটিউব চ্যানেলই বলো আর যেখানেই দেখো একটা দলেরই প্রচার দেখা যাচ্ছে, অর্থাৎ টাকার উপরে বসে থাকে, ইলেকটোরাল বন্ড বলে দিচ্ছে সেই কথা। অর্থাৎ একদিকে আর্থিকভাবে অসম প্রতিযোগিতা চলছে, এক দানবীয় শক্তি গোটা নির্বাচন প্রক্রিয়াটাকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলনেতার বাড়িতে তল্লাশি হচ্ছে, বা মেদিনীপুরের ঘাটালের এমপি ভোটে যিনি বিজেপি প্রার্থী, তার আত্মসহায়কের বাড়িতে তল্লাশি হচ্ছে,
কোথাও না কোথাও দুয়ে দুয়ে পাস যদি কেউ করে বা নির্বাচন কমিশন যদি ভাবে বা নির্বাচন কমিশনের নির্দেশে যদি পুলিশ এইটা করে, তাহলে আমার মনে হয় এটা অমূলক নয়। নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার যদি প্রয়োজনীয়তা থাকে এবং জনগণ সেটাই তাই, তাহলে পরে সন্দেহ যদি থাকে তাহলে করতেই পারে। এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমি একটু প্রদীপ্ত প্রশ্ন হচ্ছে যে গণতন্ত্রকে বিপন্ন করার নামে বিরোধী কণ্ঠস্বরকে রুদ্ধ করার যদি প্রক্রিয়া হয় এবং তার জন্য যদি পুলিশকে কাজে লাগানো হয়, সেটা যদি দুপক্ষেই সেটা ভয়ঙ্কর প্রবণতা। আমি প্রদীপ্ত আমি অমিত শাহের একটা বক্তব্য তোমাকে বলি। অমিত শাহ খুব স্পষ্টভাবে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যত শুভেন্দুর উপর আক্রমণ করবেন তত শুভেন্দুকে বড় নেতা বানাবেন অমিত শাহ, নরেন্দ্র মোদী নিজের মুখে বলেছেন। তোমাদের বিরুদ্ধে অভিযোগ, সিপিএম বিশেষ করে অভিযোগ করে যে বাংলায় বিজেপির বারবারন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এবং অমিত শাহর বক্তব্য অনুযায়ী শুভেন্দু বড় নেতা তৈরি করছেন, শুভেন্দুকে বড় নেতা তৈরি করছেন পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের আক্রমণের মাধ্যমে। তাহলে বুঝতে পারছো যে আমাদের কত বড় ক্ষমতা, যে আমরা বিজেপিতে দেখা একটা নেতাকে কত বড় বানিয়ে দিচ্ছি, যাকে 2016 সালের 14ই জানুয়ারি বা মার্চ, এক্স্যাক্ট বোধহয় মার্চ, 14ই মার্চ যাকে চোর বলেছিল বিজেপি, এবং 20 সাল অব্দি আমাদের টিভিতে এসে সেটা ডিফেন্ড করতে হয়েছে। 18 সালে আমফানে যাকে বলা হয়েছিল সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে, 20 সালের যখন 19 সালের শেষে যখন এই এসএসসি কেলেঙ্কারি হলো, যখন বলা হলো 6টা জেলায় পর্যবেক্ষক হিসেবে এসএসসি সব চাকরি চুরি করেছে শুভেন্দু অধিকারী, আমরা বলছি না না এটা হতে পারে না। ওরে বাপরে বাপ, কি চিৎকার করে গেছি আমরা শুভেন্দু অধিকারীর জন্য। আজকে তাহলে বিজেপি আমাদের কথা স্বীকার করে নিচ্ছে, বলতে হবে যে বিজেপি যখন শুভেন্দু অধিকারীকে চোর বললো, চিরিংবাজ বললো, জোচ্চোর বললো, তখন আমরা বললাম যে শুভেন্দু অধিকারী এগুলো করেনি, তৃণমূল দল এগুলো প্রশ্রয় দেয় না। তাহলে আজকে অমিত শাহ সেটা স্বীকার করে নিচ্ছেন যে সেই সময় আমরা ঠিক ছিলাম। যখন বিজেপির যে নেতা আজকে অন্যায় করে এসছে, তখন আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি, এবং আমাদের কোনো অন্যায় হলেও আমরা বলেছি আইনের মাধ্যমে শাস্তি হোক, আমরা শাস্তির পক্ষে। কিন্তু বিজেপির নেতাদের আজকে সেই ধক নেই, যারা পুরনো বিজেপি, যারা আদি বিজেপি, তারা তৎকাল বিজেপিকে বা তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া বিজেপিকে ড্যাং ড্যাং করে নিয়ে লাফাচ্ছে। এই দেখো না, প্রাক্তন তৃণমূলীদের নিয়ে বিজেপির ফ্রন্ট রো তৈরি হয়েছে। ওয়েব কুপার নেতা, ওয়েব কুপার সদস্য, ওই যে সভাপতি তিনি হচ্ছেন অধ্যাপক, এই যে আজকে এলওপি তৃণমূলের নেতা, ওই যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তৃণমূলের নেতা তাপস রায়, যাকে 5 দিন আগে চোর বলেছিল এই শুভেন্দু অধিকারী, সেই তাপস রায় উত্তর কলকাতায় দাঁড়িয়ে যাচ্ছে। ফলে যাদের চোর বলছে তাদের দলে নিয়েছে। আমি কিন্তু বাংলার বাইরে বেরোইনি এখনো, বাংলার বাইরে বেরোলে লিস্টটা লম্বা হয়ে যাবে। মুশকিল হচ্ছে বিজেপি সম্পূর্ণ তাদের আদর্শ থেকে বিচ্যুত এবং সত্যি তৃণমূল দ্বারা পরিচালিত হচ্ছে মনে হচ্ছে। এটা তৃণমূলের ফ্রাস্ট্রেশনটা প্রকাশ পায়। আমি তো প্রথমেই বললাম যে এত চেঁচামেচি এই জন্যই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে শুভেন্দু, এটা মেন জ্বালা। লোডশেডিং। আর দ্বিতীয় কথা, লোডশেডিং করেছে তো, কেস চলছে। হ্যাঁ, লোডশেডিং করেছে তো, তাহলে লোডশেডিং করার ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি করে দেওয়ার পরেও। বলতে না দিলে তাহলে কিছু বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করে দেওয়ার পরেও শুভেন্দুর কথায় লোডশেডিং করে ওখানকার অফিসিয়ালসরা, গভর্নমেন্ট অফিসিয়ালসরা, তাহলে এটা মেনে নাও যে ভাই ইলেকশন কমিশনের ভূমিকাটা থাকে, মমতার থেকে শুভেন্দুর ক্ষমতা বেশি। ওরে বাবা, বলছি তো, হ্যাঁ দুর্নীতিতে বেশি, বলছি তো, বিজেপি বলেছিল দুর্নীতিতে বেশি, 100 বার চুরিতে বেশি, খুনি বেশি, দুর্নীতির রানী মমতা। না না বাবা, আমার বাজে কথা, একটা বিজেপি নেতা বলতে পারছে না, তুমি এখানে এসে বলছো বিজেপির একটা নেতা বলতে পারে না, দুর্নীতির রানী মমতা আগে বলছো, আজকে এখানে এসে বলছো। ক্যাবিনেটের মিনিস্টার, আরে বাবা, ক্যাবিনেটের মিনিস্টাররা জেল কাটছে, 84 দিন জেল কেটে স্বরাষ্ট্রমন্ত্রী, ববি হাকিম বলেছিলেন 84 দিন জেল কেটে, 84 দিন জেল কেটে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের কালেক্টিভ তথ্য নিয়ে কথা বললে তথ্য নিয়ে কথা বলবে, অবশ্যই কালেক্টিভ, এটা আমাদের দায়বদ্ধতা। তাহলে শুভেন্দু অধিকারীও দায়ী। থ্যাংক ইউ, তাহলে শুভেন্দু অধিকারীও দায়ী, তুমি মেনে নিয়েছো। থ্যাংক ইউ। এই হচ্ছে শিক্ষিত বিজেপি, যে মেনে নিয়েছে যে শুভেন্দু অধিকারীও দায়ী, কারণ দুর্নীতিটা হয়েছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব থাকার সময়। 6টা জেলায় পর্যবেক্ষক থাকার সময় এতক্ষণ যা চিৎকার করে এসেছি, সেটাকে শিক্ষা দিয়ে দিয়েছে। বেশ আমি আমি একটা বিষয় একটু জানতে চাইছি, খুব পরিষ্কার করে জানতে চাইছি। বাংলায় একটা অকথিত ইডি সিবিআই বনাম পুলিশ সিআইডির একটা অকথিত লড়াই বহু ঘটনার ক্ষেত্রে সামনে এসেছে, এই অভিযোগ রয়েছে।
এটা তো যে কোনো গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর, যেটা আজিজুল দা একটু আগে বলছিলেন। এটা হতে পারে না কখনো। আমরা তো সেই কথাই বলছি যে এই নির্বাচনে তুমি যদি পরিষ্কার করে দেখো, দুই দলের ভাড়াটে সৈনিকরা এদিকে ওদিকে মারপিট করছে। আমরা তো সে কথা ওপেনলি বলছি যে তৃণমূলে আছে এমন 5 জন মানে প্রার্থী যারা বিজেপি থেকে এসছে, আবার বিজেপিতে এরকম 5 জন আছেন যারা তৃণমূল থেকে এসছে। অর্থাৎ এদের ফ্রি অ্যাক্সেস নিয়ে আমরা মানে কারোর কোনো সন্দেহ নেই। সমস্যাটা কোনটা হচ্ছে, কোথায় বামপন্থী, কোথায় তারপরে তো কংগ্রেস, কোথায় তার সাথে জোট করেছেন, মানে কোথায় কোথায় বামপন্থী ছিল, কি বললেন? আরএসপি ছিলেন না অদিত চৌধুরী? আরে বাবা, অদিত চৌধুরী চিরকালই কংগ্রেসের ছিলেন না, চিরকালই এখানে মিথ্যাচার করছেন বসে। ওরে বাবা, ছিলেন না তিনি বামপন্থী? আরে অদিত চৌধুরী ছিলেন না? অদিত চৌধুরী তো কংগ্রেসের নেতা, তো এখন তো কংগ্রেসের নেতা, উনিও তো পাল্টি মেরে এসেছেন। না না না, কংগ্রেসে আসার পরে আবার ফেরত গেছেন। না না, এসেছেন তো, আবার ফেরত গেছে নাকি? আচ্ছা, অর্জুন সিং কি তাহলে শুরুটা কোথায়? অর্জুন সিং আমাদের কথা দাগিয়েছে। না অর্জুন সিং কি? অর্জুন সিং তো মেনে নিচ্ছি, আপনি বলুন না। কি বামপন্থীরা বলে তো সৎ, আমরা দল বদলু নই। অদিত চৌধুরীর সাথে জোট করেছেন কেন? কেন ফরওয়ার্ড ব্লক না করতেন? কেন অদিত চৌধুরী তো কংগ্রেসের সাথে জোট কেন করেছে? কংগ্রেসের সাথে করেছে, দল বদলুর সাথে কেন করেছে? অদিত চৌধুরী তার অধিকার আছে, সে দলে ফেরত গেছে। অদিত চৌধুরী দল বদলেছে, কংগ্রেস গেছে, তাতে অসুবিধা কি? আব্দুর রাজ্জাক মোল্লা যায়নি, তাতে অসুবিধা? হ্যাঁ গেছে, আব্দুর রাজ্জাক মোল্লা ফেরত এসেছে, ফেরত এসেছে, যায়নি একটা সে একজন টাকা ফেরত এসেছে। আমরা নিই না, আমরা নিই না, আমরা নিই না। চলে গেছিলেন কেন? তাপস চ্যাটার্জি জাননি কোথায় গেছে? তাপস চ্যাটার্জি আসেনি, ফেরত এসেছে, দল বদলু হয়নি, তাহলে কি শিক্ষা দিলেন? কি সুপ্রিয় কথা বলছি, সুপ্রিয় এক মিনিট বলছেন আবার অর্জুন সিং? রিতেশ বোধহয় পরিষ্কার বলতে চাইছে। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। রিতেশ পরিষ্কার বলতে চাইছে ওদের রাজনৈতিক দলে শুধুমাত্র আউটগোয়িং আছে, কোনো ইনকামিং নেই। এইটাই তো ইনকামিংটা আসবে কে? কিছু আছে নাকি দলটা? একটু অ্যাড করে দিই, মুশকিল লোক নাই, জন নাই, ভোট নাই, 2008 সাল আদর্শটা আছে, আদর্শটা, আদর্শ আছে। আরে আদর্শ আছে বলে তোমরা ভয় পাচ্ছ, তোমরা ভয় পাচ্ছ, তোমার নরেন্দ্র মোদি এই লাইন বেশ বেশ, আজিজুল দা কি বলবেন? কনক্লুশন চাই। নীতির লড়াই, রাজনীতিতে নীতির লড়াই। আজিজুল দা রাজনীতিতে নীতির লড়াই। আমি বাগবিতণ্ডায় শুনতে পাচ্ছি না, তুমি প্রশ্নটা আবার করে বলো। রাজনীতিতে এই প্রথম নীতির লড়াই হচ্ছে আমার শোয়ে, এটাও মানে উপভোগ করার মতো বিষয়। আসলে কি জানো তো, নির্বাচন এমন একটা থিয়েটার যেখানে মানুষের যুক্তি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, ভালো ভালো ভাবনাগুলো সেগুলো পিছনের সারিতে চলে যায়, সামনে চলে আসে ফাঁকা আওয়াজগুলো, একে অপরে দোষারোপ, বাগবিতণ্ডা, হ্যাঁ, এই ব্যাপারগুলো আসছে, এবং গাল ভরা প্রতিশ্রুতি যার বাস্তবায়ন সম্ভব না, এগুলো তো আমরা দেখছি সাধারণত। তো প্রশ্ন যেটা হচ্ছে যে রাজনীতি সম্ভাবনার শিল্প, আর রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারাও তো সম্ভাবনা দেখবে, শিল্প যদি সম্ভাবনা হয়, সম্ভাবনাময় হয়। সুতরাং অদিত চৌধুরী আগে কি ছিলেন, এখন কি আছেন, অন্য কোনো নেতা আগে কি ছিলেন, এটা কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে এটা তো ঘটনা যে আজকে যে রাজনীতি, যেটাকে ডেমোক্রেসিতে আমাদের দেশে, আমাদের তো গণতন্ত্রের পূজারী আমরা, অর্থাৎ ইলেকটোরাল ডেমোক্রেসিতে গণতন্ত্রকে রক্ষা করার দায় আমাদের প্রত্যেকের আছে। কিন্তু আজকে তো ঘটনা, বিশেষ করে কেন্দ্রের শাসক, রাজ্যের শাসকের তরফ থেকেও বিশেষ করে এ রাজ্যের বিরোধীরা প্রশ্ন তোলে, সে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হোক বা বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার বিষয় হোক, কিন্তু রাজ্য আর কেন্দ্র আকাশ পাতাল তফাৎ। অর্থাৎ গোটা দেশে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যে সেই ন্যারেটিভ হচ্ছে একটা একদলীয় প্রেসিডেন্সিয়াল একটা সিস্টেমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে দেশকে, যেটাকে আমরা বলছি আগামী দিনে ইলেকটোরাল অটোক্রেসি, ইলেকটোরাল ডেমোক্রেসি নয়। সেই জন্যই এই বছরের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ একদল সংবিধান রক্ষার পক্ষে, আর একদল সংবিধান, এইভাবেই তো চলছে ভারতীয় রাজনীতি। এবং আমি আবার বলছি, এই ভারতীয় রাজনীতির জাতাকলে পড়ে হাসছে আমাদের গণতন্ত্র। এই গণতন্ত্র যাদের রক্ষা করার দায়িত্ব, রাজনীতিকরা, তারা গণতন্ত্রের গলা টিপে হত্যা করছে, এই অভিযোগ রয়েছে। আর সব থেকে বড় কথা কি জানেন, আজকে আমার ইচ্ছে করছে অনুষ্ঠানে একটা সুন্দর এমসিকিউ কোয়েশ্চেন আপনাদের জন্য রেখে যেতে। নিঘাত এটা পলিটিক্যাল হাই প্রোফাইল ডিবেট শো, তাই কোয়েশ্চেনটা করতে পারছি না, কিন্তু দোষ চাপতেও পারছি না। আসলে প্রশ্নটা এমন হওয়া উচিত, যদি বাজারে ঢপ বিক্রি হতো, সবচেয়ে বেশি কারা কিনতেন বলুন তো? আমি জানি না। যাই হোক, উত্তর অজানাই থাক,
কারণ উত্তর সবসময় তিতই হবে এই উত্তরটা। তবে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। রাজনীতি নিয়ে যে দর কষাকষি চলছে, যে পরিস্থিতি চলছে বাংলার রাজনীতিতে, তার বাইরে বেরিয়ে একটা সুস্থ রাজনীতি বাংলার মানুষ কামনা করছেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।